হ্যাঁ করে রাখছে, অন করে রাখছে। তো এই যে আমাদের বক্স আসলে তা আমি একটা জাভাস্ক্রিপ্ট এখন করি, ইফ আমরা তার ভ্যালুটাকে নেব, কালারের ভ্যালুটাকে আমরা, এটা জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, var bg color সমান সমান হচ্ছে document dot get element by class name। আচ্ছা, এটা না দেয়, document dot query selector, এখানে আমি রাখবো হচ্ছে জাস্ট ডট চেঞ্জ। এই চেঞ্জের আমরা যে আছে যেটা অ্যাট্রিবিউটে কি আছে, সেটা তো সিঙ্গেল। গেল, কই আসে না সাজেশন। স্যার কি স্টপ হয়ে আসছে নাকি বুঝতেছি না, আমারটা দেখা যায়। স্যার কাজ করতেছে। স্যার আছে, স্যার কাজ করে। হুম
স্যার স্টাইলের ব্র্যাকেটটা লাল হয়ে রয়েছে। না না না, আরে স্যার আজকে না হয় থাক, আমরা করি শনিবার দিন একবার করাই এনে, আজকে স্টুডেন্ট কম। আমরা পুরানগুলোর প্র্যাকটিস করি স্যার। দাঁড়ান, পুরানগুলা থেকে আমি কথা বলতেছি। আচ্ছা আমি ইয়া করি, এখান থেকে না দেখাই। হুম, আচ্ছা জাভা স্ক্রিপ্ট, এই যে জাভা স্ক্রিপ্টের মূল কাজটা কি? যেহেতু প্রোগ্রামিং, আচ্ছা এটা হচ্ছে মূলত যেটা বলছিলাম, এটা ইন্টারেক্টিং এর কাজ করে। এখানে আমরা ফার্স্টে শিখেছিলাম, এখানে একটা উদাহরণ দেওয়া আছে মনে হয়, দেখি কোথায় আছে, নাই, ইন্ট্রোডাকশনে যাই। হুম, আচ্ছা এটাই দেখেন, যে এটা দিলে লাইট অন, এটা দিলে লাইট অফ হচ্ছে, তাই না? এই কাজগুলো করতেছে। ফুল জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজগুলো করাইতেছে, ঠিক আছে? খাও খাও না, পরে খাও, পড়াইতেছে এখন। পরে দেখো, তাহলে এই ইন্টারেকশনের কাজগুলা, এই যে আমি যখন যেভাবে ইউজার বা একজন যে যে হচ্ছে ইয়ে ভিজিটর, ভিজিটর যেভাবে চাইতেছে সেভাবে কাজ করাইতে পারতেছে, তাই না? তো এটা হচ্ছে মূলত হচ্ছে জেএস এর কাজ। তো জেএস শিখতে গিয়ে আমরা এটা বলছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে নর্মাল ভাষার মতো। সো নর্মাল ভাষাতে যেমন অনেক কিছু থাকে, গ্রামাটিক্যাল রুলস থাকে একদম লেটার থেকে শুরু করে, হ্যাঁ, জ্যোতি চিহ্নের ব্যবহারও কিন্তু বা থাকে, তাই না? সো এখানে আমাদের অনেক জ্যোতি চিহ্ন আছে, ডাবল কোটেশন আছে, তারপর আছে সিঙ্গেল কোট আছে, তারপরে আমাদের সেমিকোলন আছে, কোলন আছে। সো এরা কোথায়, থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, এটা কোথায় কখন কিভাবে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখলে আমরা যে কোনো জাভা স্ক্রিপ্টের প্রোগ্রাম তৈরি করতে পারতেছি। তো এখানে ফার্স্ট আমরা বলেছিলাম যে এটার কি আছে, একটা ডাটা টাইপস আছে। এটার কয় ধরনের ডাটা টাইপস আছে বলছি? মোটামুটি 6-7 ধরনের ডাটা টাইপস আছে। তার ভিতরে আমাদের প্রয়োজনীয় ডাটা টাইপ হচ্ছে নাম্বার টাইপ, আর একটা হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং টাইপ। সো এগুলো হচ্ছে বেসিক, এটি মাথায় রাখলে আমরা পরবর্তীতে এই যে পরবর্তীতে যখন কাজ করতেছি তখন কিন্তু জাস্ট এগুলো ঘুরে ফিরে আসতেছে। তো আমাদের মূল যে জিনিসটা লাগতেছিল সেটা হচ্ছে অবজেক্ট টাইপ, তাই না? অবজেক্ট টাইপ, ঠিক আছে? অবজেক্ট টাইপ কোনটা? অবজেক্ট টাইপ হচ্ছে আমাদের যেই অ্যারে আছে, অ্যারেটা হচ্ছে একটা অবজেক্ট, অথবা আমাদের যে অবজেক্ট আছে, নর্মাল যে অবজেক্ট আছে তৈরি করা যায়, এই যে অবজেক্ট তৈরি করা যায় সেটাও আমাদের একটা অবজেক্ট টাইপ। সো এই টাইপগুলো, এই অ্যারে এবং এটাও হচ্ছে একটা অবজেক্ট টাইপ, তাই না? তো অ্যারেকে এবং ইয়াকে লিখতে হয় কিভাবে? জাস্ট ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের অ্যারেকে লিখতে হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যালুগুলো দিলে তারা ইন্ডেক্স অটোমেটিক ইন্ডেক্সিং হয়ে যায়, 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিংটা। আর ইয়া হলে কি করে, অবজেক্ট যখন তৈরি করি তখন হচ্ছে সেকেন্ড কি ব্র্যাকেট। হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, বাট এখানে ইন্ডেক্সিং থাকে না। এখানে ইন্ডেক্সিং এর জায়গায় থাকে আমাদের একটা ভেরিয়েবল, বা হচ্ছে আমাদের একটা মানে নাম থাকে, যে ভ্যালুটা আমরা রাখতেছি
অ্যারেতে যে ভ্যালুগুলো এগুলো এক একটা ভ্যালু, তাই না? তো এই ভ্যালুগুলা যেখানে রাখতেছি, এই ভ্যালুগুলাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতেছি হচ্ছে কোথায়? আমাদের অবজেক্টের ভিতরে, ঠিক আছে? সো কিভাবে রাখতেছি? এই যে কোলন ব্যবহার করে। নরমালি শেষ হয় আমাদের সেমিকোলন দিয়ে, বাট এখানে আমাদের এই যে পেয়ার, এটা একটা জোড়া, তাই না? ভ্যালু ভেরিয়েবল এবং তার ভ্যালুকে কি আকারে রাখতেছি? একটা জোড়া আকারে। সো এটাকে বলছি আমরা পেয়ার, তাই না? তো প্রতিটা পেয়ার হচ্ছে কোলন দিয়ে থাকে এই। তো এইটা কি হয়? অ্যারে এবং অবজেক্ট তারা একে অপরে কি করে? ইন্টারসেক্ট করতে পারে। দ্যাট মিন্স অ্যারের ভিতরে আপনি অবজেক্টে রাখতে পারেন, অ্যারেকেও রাখতে পারবেন। আবার অবজেক্টের ভিতরে আপনি অ্যারেকে রাখতে পারবেন, ইয়াকে রাখতে পারবেন। So, এদের সুবিধা এক এক সময় এক একটা ব্যবহার করার সুবিধা এক এক রকম। তো টাইপস এর পরে আমরা শিখেছিলাম হচ্ছে কি আহ, যে এদেরকে আবার বিস্তারিত এখানে জিনিসগুলা বর্ণনা আছে, আপনার এখান থেকে জাস্ট জিনিসগুলো দেখে নেবেন আরেকবার, হ্যাঁ? So, এই যে ফাংশন আছে, অবজেক্ট আছে, স্ট্রিং আছে, স্ট্রিং মেথড গুলা আছে, যে মেথড গুলা নিয়ে আমরা পড়েছিলাম স্ট্রিং এর ভিতরে কিভাবে স্ট্রিং এ যুক্ত করতে হয়, স্ট্রিং কম্পেয়ার করতে হয়, এই জিনিসগুলো দেখাই না। এখানে অনেক মেথড আছে দেখবেন, যেমন এই যে স্ট্রিং এর লেন্থ ব্যবহার করতে হয়, যে প্লেস লোকেট হোয়ার ইউ, কোথায় str ইন্ডেক্স অফ, এই যে কোথায় ইন্ডেক্সটা কি, এটা কোন জায়গায় আছে সেটা তাকে দেখাবে। এই যে এই একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং এর ভিতরের কোন একটা শব্দ বা কোন একটা অক্ষর কোন পজিশনে আছে ওই স্ট্রিং এর, সেটা ইন্ডেক্স অফ, কারণ স্ট্রিং নিজেও একটা অ্যারে হিসেবে থাকে, ঠিক আছে? So, এই যে লাস্ট ইন্ডেক্স অফ, শেষ দিক থেকে আপনাকে দেখাবে শেষ দিকেরটা। আর এখানে কি এই যে এখানে কতগুলা নাম আছে, লাস্ট ইন্ডেক্স অফ লাস্ট ইন্ডেক্স অফ, বারবার আসতেছে সার্চ, হ্যাঁ? সার্চ করে রেজাল্ট দেখাবে, যদি এটা মিলে পাওয়া যায় এখানে তাহলে সে আপনাকে অ্যান্সার দিবে, হ্যাঁ পাওয়া গেছে। তো এই আর কি, এরকম কিছু অনেকগুলো আছে, অনেক কিছু। এই যে স্লাইস আছে, ডিভাইড করে দেয়, সাবস্ট্রিং আছে, ছোট স্ট্রিং রূপে মানে খুঁজে দেয়, হ্যাঁ, সাবস্টার আছে, এই সরি, এই জিনিসগুলো একটু দেখে নিবেন, এগুলার ব্যবহার দেখবেন। হুম, মানে এগুলা ডিটেলসে যদি শিখতে চান। আপাতত এই, তারপরে আমরা চলে গেছি কোথায়? ফাংশন, তাই না? ফাংশনের কথা কি বলছি? ফাংশন ফাংশনের ব্যাপারে কি বলছিলাম? নর্মাল আমরা যে কাজগুলো করি এগুলা সবগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, হ্যাঁ? এই ইনস্ট্রাকশন এবং এই ইনস্ট্রাকশনের ভিতরে এই ইনস্ট্রাকশন গুলাকে যদি আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টে বা আমাদের কনসোলে লিখি, সে কিন্তু কি করে দেয়? সেটাকে রান করে দেয়, তাই না? নর্মালি আমি এখানে যা কিছু লিখি না কেন, যে যদি কনসোলে যাই, এখানে দেখেন আমি যা কিছু লিখি, ভাল লিখি, a সমান সমান 10, সো এই, বা আমরা যদি এখানে একটা ইনস্ট্রাকশন দেই, অ্যালার্ট, হ্যাঁ, এই যে অ্যালার্ট যদি করি, হাই, দেখেন। সো এখানে আমরা যা কিছু করতেছি, যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে, সে অটোমেটিক সাথে সাথে সেই ইনস্ট্রাকশনটা লাইন বাই লাইন সিকুয়েল ওয়েতে আগায় সে কাজটা করে দিচ্ছে, করতেছে, তাই না? আমি যেখানে প্রম্পট দেই, হ্যাঁ, ধরেন এই যে এক লাইন পর এক লাইন, আগে এটা তৈরি হচ্ছে তারপর আবার এটা হচ্ছে, এই যে কাজগুলো করতেছে, যখন আমাদের খালি তার সেই ইনস্ট্রাকশনটা পাচ্ছে, বাট ইনস্ট্রাকশন গুলাকে যদি আমি ইন এ রাইট ওয়েতে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি ব্যবহার করতে চাই, দেন কি করতে হবে? মানে আমাদের সময়ে সময়ে তাদেরকে আমরা, যখন আমাদের দরকার হবে তখনই তাদেরকে আমরা ব্যবহার করব। এরকম যদি কাজ হয়ে থাকে তাহলে আমরা যখন ফাংশন তৈরি করি, কি করি? ফাংশন তৈরি করি। যেমন আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটাকে, হুম,
সো এই যে এখানে আমাদের অ্যালার্টটা এই ফাংশনে ঢুকালাম, ঢুকায়া এন্টার দিলাম। দেখেন আমাদের কিন্তু এখন ইনস্ট্রাকশন আছে, বাট সেটা কোনো কিছুই প্রকাশ করা নাই। হোয়াই? আমরা এটা একটা ফাংশন তৈরি করে রাখছি, আমরা দেখাইছিলাম মেশিনের মতো আমাদের ঘরে একটা ফাংশনেবল একটা জিনিস আছে, যেটা ব্যবহার যতক্ষণ না করবো ততক্ষণ পর্যন্ত থেকে কোনো কাজ করবে না। হ্যাঁ, যেমন ক্যালকুলেটর আছে, আপনি এটাতে অক্ষর না দিলে, তাকে যদি ইনস্ট্রাকশন না দেন, সে কিন্তু কাজ করবে না। তো সেম হচ্ছে এখানেও। দেখেন এখন আমি ফাংশনটাকে ডাকছি, তখন সে আমাকে ভিতরে এটা প্রিন্ট করাচ্ছে। ফাংশনটা কেন? কারণ হচ্ছে যখন আমাদের কাজে তাকে দরকার হবে তখন আমি সেটাকে ডাকবো। বুঝতে পারছেন? তো এই এখন যদি আমরা এটাকে আরেকটু ইন্টারেক্টিভ ফাংশন বানাইতে চাই, ধরেন আমরা এখানে কি প্রিন্ট করব সেটা আমরা বলে দেব, মানে কি অ্যালার্ট হবে, তাই না? সো এভাবে যদি একটা ফাংশন তৈরি করি, তারপরে যদি আমরা এখানে এখন আহ, ধরেন আমি এখানে যা লিখবো এখন, হোয়াট ইজ ইউর নেম, দেখেন হোয়াট ইজ ইউর নেম। আমি এখানে যা ঢুকাচ্ছি, এই যে অ্যালার্টিং একটা ফাংশন তৈরি করলাম, এটাকে কেন তৈরি করলাম? কোনো একটা আমার যে মেসেজটা আছে এটাকে পপ আপ করানোর জন্য, ঠিক আছে? তাহলে এটার কাজ হবে কি, আমি এখানে যে মেসেজটা দিব সে পপ আপ করে দিবে আমাকে। ব্যাপারটা ক্লিয়ার? তো ফাংশন হচ্ছে এরকম একটা বিষয় যে এই ধরনের কাজ করে। বা এখানে আমি যদি আরেকটা ফাংশন তৈরি করি, যেমন তো এই যে পিছনে আমি এখানে পাস করালাম, এটাকে বলা হচ্ছে কি প্যারামিটার। কি এটা? প্যারামিটার। এখানে আমাদের ফাংশনের যে ভ্যালুটা থাকে আমরা ছোটটা দিয়ে রাখি প্যারামিটার। দ্যাট মিন্স আমরা কি ধরনের মেসেজ সেখানে শো করতেছে তার ভিতরে আমি পাস করতেছি এই গেট দিয়ে। তো এই গেটের ভিতরে তার নামটা হয়ে গেছে এ, এই যে আর ঢুকাইছে এটা একটা, এই জিনিসটা এর ভ্যালু হিসাবে এখানে চলে আসছে, ঠিক আছে? তো হুম, তার কারণটা কি? আচ্ছা, আমরা এখন যেটা করতে চাচ্ছি, ধরলাম আমরা একটা সাম ফাংশন করব, বা হচ্ছে স্কোয়ার, তাই না? স্কোয়ার ফাংশন। তো এখানে কি করতেছে কি, সে রিটার্ন করতেছে এ গুণন এ। ওকে, তো আমি যখন স্কোয়ার করি, দেখেন কি হয়। স্কোয়ারের ভিতরে আমরা কার স্কোয়ার করতে চাই? 5-এর বা 10-এর স্কোয়ার করতে চান, দেখেন আমি এখানে যা দিচ্ছি তার স্কোয়ার হিসাবে এখানে মানটা আসতেছে, তাই না? যা দিচ্ছি করে মাইনাস -2 দেন +4, কারণ স্কোয়ারের কাজে এটা। এই যে মানটা আসতেছে, একটা ফাংশন তৈরি করেছি যে হচ্ছে আমাকে সবসময় স্কোয়ার করে দিবে, যা এখানে দিচ্ছি তাই। এটা হচ্ছে আমাদের রিটার্ন করতেছে, কি করতেছে? ভ্যালুটা রিটার্ন করতেছে। রিটার্নটা কি জিনিস? কোন একটা ফাংশনের ভিতরে কোনো কাজ শেষ হওয়ার পরে মূল যে পয়েন্টটা আছে সেই জিনিসটা, ফাংশনটাকে তো আমরা ব্যবহার করতেছি কোনো একটা ভ্যালু, তার ভিতর থেকে কোনো একটা অ্যান্সার পাওয়ার জন্য, তাই না? তো সে অ্যান্সারটা যখন তার ফাংশনের ভিতরের কাজটা শেষ করে, মূল যে অ্যান্সারটা আমাদের দরকার, সে অ্যান্সারটা আমাদেরকে সে ফিরিয়ে দেবে। এই ফিরিয়ে দেওয়ার কাজটা করে কি? রিটার্ন দিয়ে। রিটার্ন যখন দিচ্ছি তখন আমাদের এটা আমাদের একটা ভ্যালু পাঠায়, ঠিক আছে? এখন বলেন যে এখানে তো আমাদের কোনো পার্থক্য নাই, নরমালি আমরা যদি এখানে কি লিখতাম, রিটার্ন না দিয়েও যদি এখানে গেট বা ভেরিয়েবল সামের ভিতরে রাখতাম, তাও তো এখানে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে দেখাচ্ছে না, সরি,
মানে কনসোল ডট যদি দেই তাহলেও কিন্তু দেখাচ্ছে। তাহলে এটা কি জন্য? এইখানে মূল কাজটা হচ্ছে রিটার্ন যখন আমাদের কোনো কোনো নাম্বার সিস্টেম বা বুলিয়ান টাইপ ভ্যালু বের করে আনতে হয়, কোনো মেসেজ শো করাই না, তখন হচ্ছে আমাদের রিটার্ন এখানে ব্যবহার করে থাকি। তখন এই রিটার্নটা করে আমাদের ফাংশনের কাজটাও সে সাথে সাথে শেষ করে দেয়। ঠিক আছে? এখন এই যে, এবং এই রিটার্নের আরেকটা বিশেষ অর্থ আমরা বলেছিলাম কি, যখনই রিটার্ন পাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে, ওই স্কোপটা শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এখান থেকে সে বের হয়ে যাচ্ছে ফাংশনের নিচে। এখানে যদি আরো কিছু ব্লা ব্লা থাকে সেটাও সে, মনে করেন যে রিটার্ন আর একটা ভ্যালু দিলাম শুধু এ, তাহলে কি সে একে রিটার্ন পরের একে রিটার্ন করবে? কখনই করবে না, কারণ ওই প্রথম লাইনের পরেই সে শেষ। যেমন আপনি যদি এখানে দেখেন, দেখেন আমাদের এখন এটি রিটার্ন, লাস্টেরটা রিটার্ন করতেছে, তাই না? So, আপনি পরে কোনো কাজ করলে সেটা সে করবে না যখন সে রিটার্ন পাচ্ছে, যেখান থেকে পাচ্ছে সে তারপর থেকে সে আউট করে দিচ্ছে। তো যাই হোক, এই ছিল ফাংশনের কোঅর্ডিনেট একটা বিষয়। নরমাল আর্গুমেন্ট পাস হচ্ছে, তার ভিতরে এই জিনিস হচ্ছে। এখন আরেকটা জিনিস আমাদের, নতুন জিনিস, একদমই নতুন, সেটা হচ্ছে কলব্যাক, কলব্যাক সিস্টেম। তো কলব্যাকটা কি জিনিস? কলব্যাকটা হচ্ছে আমরা এখানে যে ভ্যালুটাকে পাস করতেছি এতক্ষণ, এই ভ্যালুটা মূলত আমাদের কি ভ্যালু? এটা আমাদের নর্মাল নাম্বার টাইপের যে কোনো টাইপ হচ্ছে, তাই না? একটা ডাটা সেন্ড করতেছি, ডাটাটা হতে পারে একটা অ্যারে, হতে পারে একটা অবজেক্ট, হতে পারে একটা নাম্বার, হতে পারে একটা স্ট্রিং, হতে পারে ট্রু ফলস, এনি কাইন্ড অফ ভ্যালু। বাট এখানে আমরা কি পাস করাইতে পারবো, মানে ফাংশন পাস করাইতে পারবো, আরেকটা ফাংশন। কি হবে? আরেকটা ফাংশন হবে, ঠিক আছে? যেমন না, রুহুল আমিন ভাই ল্যাবে যাচ্ছে না এখন। আই এম নট ফিট টু গো লাইভ। আচ্ছা, তো ফাংশনের ধারণা পর্যন্ত লাস্ট টাইম যতটুকু আমরা করছি ততটুকু আমরা ক্লিয়ার। হুম। আর আরেকটা বিষয়, এই বিষয়টা আপনারা একটু শিখে আসবেন, দেখবেন, সেটা হচ্ছে, আচ্ছা শুনতেছি সবাই? আহ, জি স্যার, শুনতেছি। এখানে একটা টার্ম আছে তাই না, লোকাল ভেরিয়েবল। আমি বলছিলাম না, লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবলটা কি? লেট আর ভ্যার। লেট দিয়ে ব্যবহার করতে পারি আমরা, var দিয়ে ব্যবহার করতে পারি, বাট লেট দিয়ে লোকাল ভেরিয়েবল গুলা, যেটা হচ্ছে আমাদের একটা স্কোপের ভিতরে তার প্রয়োজন থাকে, ঠিক আছে? আর ফাংশনের ভিতরে যখন আপনি এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার উইথিন এ জাভাস্ক্রিপ্ট ফাংশন বিকাম লোকাল
টু দ্য ফাংশন। তো আপনি যখন একটা ফাংশন তৈরি করবেন, ফাংশনের ভিতরে আপনি var দিয়ে তৈরি করেন আর let দিয়ে তৈরি করেন, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? কারণ var দিয়ে তৈরি করেন এবং let দিয়ে তৈরি করেন, ভেরিয়েবলটা, আপনার ভেরিয়েবলটাকেও বাইরে কেউ চিনবে না। এই যে এখানে দেখেন কার নেম আছে, সো কার নেমের ভিতরে এখানে ভলভো দেওয়া আছে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা আছে আমাদের মাই ফাংশনের ভিতরে। এখন এই ফাংশনের বাইরে এই কার নেমকে আর চিনে না সে, ঠিক আছে? যদি এখানে দেখি আমরা, কোথায় আছে ডেমো টু? হুম, দেখেন এখানে প্রিন্টই করতেছে না। এই দেখেন এখানে মাই ফাংশন কল করা হয়েছে, মাই ফাংশনের মধ্যে কার আছে এবং গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডেমো, এই জায়গাতে সে হচ্ছে কার নেমটাকে এবং তার টাইপটাকে সে প্রিন্ট করছে, স্ট্রিং এবং ভলভো, দেখতে পাচ্ছেন? বাট নিচে কি নাই? ডেমো টুতে আমাদের কার নেমটাকে আবার যখন প্রিন্ট করছে সেখানে কিছুই আসতেছে না, ভ্যালুই আসতেছে না। বা এখানে টাইপ অফ, আমরা টাইপ অফ শিখেছি তাই না? টাইপ অফটা কি করে? একটা কিওয়ার্ড যেটা আমাদের কোন একটা ডাটার, কি টাইপের ডাটা সেটাকে সে রিটার্ন করে। সো এখানে দেখেন ভিতরে কার নেমটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ, বাট বাহিরে তার কোনো কার নেমের কোনো ডাটাই নাই, এটা হচ্ছে একটা আনডিফাইন্ড, তাই না? বুঝতে পারছো? বুঝতে পারছেন সবাই? তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। পরে খাবো, চল, কাজ শেষ করে নেই, ক্লাস শেষ করে নেই। তো এখান থেকে আপনার এক্সারসাইজ গুলা করবেন ফাংশনের, হ্যাঁ, যাদের ফাংশন এখনো প্রবলেম আছে। সাবজেক্ট নিয়ে কথা হয়েছে, আচ্ছা আমরা আজকে একটু ইভেন্ট নিয়ে কথা বলি। ইভেন্ট যেটা আমাদের সবচেয়ে বেশি লাগবে এখন জাভাস্ক্রিপ্টের ভিতরে। হুম, দেখেন ইভেন্ট হচ্ছে এটাই মূল জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় কাজটা হচ্ছে আমাদের ইভেন্ট দিয়ে কাজ, হ্যাঁ। HTML ইভেন্ট আর থিংস দ্যাট হ্যাপেন্স টু HTML এলিমেন্টস। এটা হচ্ছে কি জিনিস যেটা HTML এর এলিমেন্টস এর সাথে ঘটে, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের ইভেন্ট। বুঝতে পারছে? যেমন আমার HTML এর একটা এলিমেন্ট, এটা বাটন, এটাতে আমরা ক্লিক করলাম, এটা একটা ঘটনা। বা এটার উপর আমরা মাউস নিলাম, এটা একটা ঘটনা বা ইভেন্ট, ঠিক আছে? মাউস সরায় ফেললাম, এটা একটা ইভেন্ট, বুঝে গেছে? তো এই প্রত্যেকটা জিনিসে যে মাউস নিচ্ছে যে সব জায়গাগুলোতে, সব প্রত্যেকটা জিনিসে হচ্ছে তার একটা ইভেন্ট, ঠিক আছে? তো HTML ইভেন্ট হচ্ছে কি বলছে, an HTML event can be something the browser does or something a user does, ব্রাউজার করে অথবা ইউজার করে, সেটাই হচ্ছে আমাদের ইভেন্ট, যে কালার দিচ্ছে যা কিছু করছে সবই। তো যেমন আমরা জানি যে এই যে ডেট ফাংশন দিয়ে আসলে ডেট কে নিয়ে আসা হচ্ছে এখানে, যে ডেট নিয়ে আসা হচ্ছে, টুডেজ ডেট, হ্যাঁ। এই যে আমার এখানের যে টাইম সিস্টেম আছে, সেই টাইম সিস্টেমের যে টাইমটা এখন এই মুহূর্তে আছে, সেই টাইমটা নিয়ে আসছে জাস্ট ডেট ফাংশন দিয়ে, যে অন ক্লিক। অন ক্লিক হচ্ছে একটা আমাদের ইভেন্ট, যখন আমাদের ক্লিক হবে, সে ক্লিকের পর বা ক্লিকের উপর এই ধরনের একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? তো এরকম আরো অনেক কিছু আছে এখানে। আমাদের কমন যে HTML এলিমেন্ট গুলো আছে, অন চেঞ্জ, দ্য অ্যান HTML এলিমেন্ট হ্যাজ বিন চেঞ্জ, যখন HTML এলিমেন্টটা চেঞ্জ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় ব্যবহার করবেন, তাই না? বা সেটির উপরে প্রশ্নটা থাকতে পারে।
স্যার কি কি ব্যবহার করতেছে বা কি শিখতেছে বুঝতেছি না। জি স্যার। এটা হচ্ছে আমরা এরকম একটা HTML এর ভিতরে একটা এলিমেন্ট নিব না, HTML এর ভিতরে একটা এলিমেন্ট নিলাম হচ্ছে ধরেন এরকম বাটন। সো বাটনের ভিতরে বাটনটা নর্মাল যদি আমরা ক্রিয়েট করি, দেখেন সে কি হয়, নর্মাল একটা বাটন হিসেবে আছে। এই যে এটার উপরে আপনাদের একটা ঘটনা ঘটাচ্ছি, কি ক্লিক, কিন্তু কোনো ঘটনা, তার কোনো অ্যান্সার আসতেছে, ফলাফল আসতেছে, ঘটনা ঘটতেছে না, ইভেন্ট ঘটনা ঘটতেছে, ক্লিক হচ্ছে। সো ক্লিকের এগেইনস্টে কোনো আমাদের অ্যান্সার আসতেছে না, বাট এটাতে ক্লিক করলে আমাদের এটা একটা কিসে তৈরি হচ্ছে, কারেন্ট যে টাইম আছে সে টাইমটাকে সে নিয়ে আসতেছে। সো এটা কি কেন আসতেছে, এই যে অন ক্লিক একটা ইভেন্ট আছে তার। So, এই ইভেন্ট যখন তার সাথে ঘটবে, অন ক্লিক যখন তার উপরে হবে, তখন বলে দিচ্ছে দিস ইনার HTML, দিস মানে দিস বলতে এই বাটনটার যে ইনার HTML আছে, ভিতরের যে লেখাটা আছে, সেই লেখাটা কি হয়ে যাবে, ডেট ফাংশন বা ডেট নিয়ে আসবে। আমাদের ডেটের ভিতরে কি আছে, তারিখ আছে, দিন আছে, এই ডেট ফাংশনের ভিতরে, বুঝতে পারছেন? So, এখান থেকে একদম সবকিছু নিয়ে আসছে, বাট এখানে আনতেছে না। বাট এই অন ক্লিকটা যদি আমরা আবার এখানেও বাটনে ব্যবহার করি, তাহলে কি পাবো, হ্যাঁ এখানেও পাচ্ছে, ঠিক আছে। তো সেকেন্ড অনুযায়ী সে চেঞ্জ হচ্ছে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, দেখেন অন চেঞ্জ অ্যান HTML এলিমেন্ট হ্যাজ বিন চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জ হবে, অন চেঞ্জ আমরা এখানে অন চেঞ্জ লিখতে পারি। অন ক্লিক যখন হবে, অন মাউস হোভার, হ্যাঁ, তো মাউস হোভার যদি হয় তখন আমাদের এখানে এই ফাংশনটা কাজ করবে। এরকম যদি আমাদের দেখি, যেমন আমাদের এখানে একটা পি ট্যাগ দিলাম, হুম, তো এখানে কি হচ্ছে আমাদের যে এই যে অন মাউস হোভার, সো কোথায় আছে, হোভার না মাউস ওভার। তো দেখছেন, আমরা যখন ক্লিক করব না, জাস্ট মাউসটাকে এটার উপরে নিব, তখনই সে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে ক্লিক করতেছি, চেঞ্জ হচ্ছে অন ক্লিক। সো এখান থেকে আপনারা এই পরিবর্তনগুলো দেখবেন, অন মাউস ওভার, অন মাউস আউট, অন কি ডাউন, অন লোড, এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জিনিসগুলো করে নিন, শিখবেন, ঠিক আছে। এই ম্যাথ ফাংশন লাগবে, এই তো বাকি যে গেট এলিমেন্ট বাই আইডি বা যে জিনিসগুলো দেখাইছি না, এই জিনিসগুলো দিয়ে নতুন কিছু কাজ করবেন, ঠিক আছে। যে গতকালকে এতটুকু দেখাইছি, এখানে বললাম যে নতুন একটা আপনারা যেমন এটা দেখাইছিলাম না, এটা দেখাইনি মনে হয় না, পরে দেখেন একটু শর্টলি দেখাই, দেখেন তো বুঝতে পারেন কিনা। সবাই কি বুঝতেছেন? জি স্যার। একটু ভালো করে বলেন, মন থেকে বলেন যে বুঝতে পারছেন কিনা।
হুম। আচ্ছা, এতটুকু একটু 5 মিনিট দেখেন, 10 মিনিট দেখেন, 5 মিনিট দেখেন, দেখে আমি আসতেছি।
স্যার কি কোথাও গেছে? স্যার যেগুলাতে করাইছে সেটা আর কি দেখতে বলছে, করতে বলছে। 5 মিনিটের জন্য স্যার ভিডিও দিয়ে দিচ্ছে। হ্যালো, হ্যালো, জি স্যার। সবাই শুনতে পাচ্ছে? জি স্যার আছি। জি স্যার আছি। জি স্যার আছি। সবার কথাবার্তা এরকম ভাইজা 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 আসতেছে। নেট খারাপ মনে হয় সবার স্যার। আমারটা খারাপ কে জানে। আচ্ছা, তো একটা জিনিস দেখাই, দেখেন জাভাস্ক্রিপ্টে আমরা একটা কাজ করব, এই যে ফাংশন সবকিছুই জানলাম, এবং গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস, এই জিনিসগুলা, এই তিনটার ব্যবহার মনে করেন ভুলে যান। এই তিনটার ব্যবহার ভুলে যান। ঠিক আছে, ব্যবহার করবেন হচ্ছে গেট এলিমেন্ট বাই কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল। এই দুইটার ব্যবহার কেন করবেন? কারণ আপনারা সিএসএস অ্যাপ্লাই করে জানেন, তাই না? তো সিএসএস এর ভিতরে যেমন আমরা এই যে ইয়াকে সিলেক্ট করছি কিভাবে, ক্লাসকে ডট দিয়ে, তাই না? সেম ভাবে আমরা আইডি কে কিভাবে সিলেক্ট করি, এখানে হ্যাশট্যাগ দিয়ে, তাই না? এভাবে করি। সো কেটে দেবো। তো এই যে এখানে আমরা বা নরমালি আমাদের এলিমেন্টকে যে ট্যাগ আছে তাকে আমরা সরাসরি তাকে সেভাবেই কল করি, তাই না? এই তো ব্যাপারটা এখানে একই। এটা এর জন্য আমরা সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করব। কোয়েরি সিলেক্টর কি করে তারা? ইয়ে ভাই দেখাইতে গেছিল, দেখাইতে পারে না নেটের প্রবলেমের জন্য, আমি দেখাই দেই। গতকালকে মনে হয় বুঝেন না অনেকে। এগুলো হচ্ছে আমাদের HTML কে সিলেক্ট করার সিস্টেম। যেমন আমরা
যদি এখানে দেখেন আমার HTML তে কি আছে, এটা একটা S1 ট্যাগ আছে তাই না, এখানে আমাদের S2 ট্যাগের ভিতরে পুরা জিনিসগুলো আছে, একটা লিস্ট আছে, লিস্টের ভিতরে এটা হচ্ছে একটা ওএল লিস্ট, অর্ডার লিস্ট তাই না, অর্ডার লিস্টের শুরু, এই অর্ডার লিস্টের এই লিস্ট আইটেমের ভিতরে আবার আরেকটা অর্ডার লিস্ট আছে তাই না। তো এই বিষয়টা দেওয়ার পরে এখানে আবার একটা শপিং লিস্ট, একটা S3 বা S4 ট্যাগ আছে, তার নিচে এখানে আছে কয়টা, একটা আনঅর্ডার্ড লিস্ট আছে, দুইটা এলিমেন্ট আছে, আর এখানে একটা ইনপুট ফিল্ড আছে টেক্সট টাইপের, আর এখানে একটা বাটন আছে সাবমিটের, এই তো, আর এখানে একটা ডিভ আছে। তো এখন আমরা এই কাজগুলাকে নাড়াচাড়া করব কিভাবে, ধরেন সিলেক্টর তাই না, এবং এগুলা কিভাবে লিখবো, ডকুমেন্ট, হ্যাঁ কেন ডকুমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, দেখেন এই ডকুমেন্ট যখন আপনি শুধু ডকুমেন্ট ক্লিক করেন তাহলে ডকুমেন্টে কি জিনিস দেখবেন, পুরো HTML এর যা কিছু আছে ডক টাইপ থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু হচ্ছে ডকুমেন্ট। তো ডকুমেন্টে আপনি যে কোনো কিছুকেই ইউজ করতে হবে, যে কোনো কিছুকে ধরতে পারবেন তাই না। তো আমি ডকুমেন্ট ডট যদি দেই কোয়েরি, এই কোয়েরি সিলেক্টর, সে করবে কি, সিলেক্ট করে, এখানে আপনি যাকে সিলেক্ট করাবেন তাকে সে সিলেক্ট করবে। তো আমরা আচ্ছা এখন থেকে সিঙ্গেল কোড ব্যবহার করার চেষ্টা করব, সিঙ্গেল কোড ব্যবহার করব কেন, আমাদের এরর এড়ানোর জন্য। কারণ কি, কারণ নরমালি আমাদের ইয়াতে আমরা কিসের ভিতরে, HTML এর ভিতরে নরমালি আমাদের অ্যাট্রিবিউট বা যা কিছু লিখি তারা ডাবল কোটেশনের ভিতরে লিখি তাই না। ডাবল কোটেশনের ভিতরে যেহেতু লিখে অনেক সময় ডাবল কোট সিঙ্গেল কোটে ঝামেলা সৃষ্টি করতে পারে, তো এই জন্য সিঙ্গেল কোট ব্যবহার করেন, কারণ দুটোটা একই জিনিস, তাই ডাবল কোট বা সিঙ্গেল কোট দুইটা একই জিনিস তাই না জাভাস্ক্রিপ্টের জন্য। তো এখানে আপনি করলেন কি, এই S1 ট্যাগকে ধরলেন, দেখেন আমাদের S1 যখন কোয়েরি সিলেক্টর দিয়ে ধরলাম তখন সে সিলেক্ট করছে, এই যে S1 ট্যাগটাকে নিয়ে আসছে, দেখছেন সিলেক্ট করার কাজ করতেছে, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা তাদেরকে ধরতে পারতেছি। তো নেক্সট যদি আমরা এখানে ধরেন UL দেই, তো UL আনঅর্ডার্ড লিস্ট যেটা আছে সে পুরো আনঅর্ডার্ড লিস্ট পুরোটাকে ধরছে, আর ভিতরের চাইল্ড সহ সবাইকে, ব্যাপারটা দেখতে পাচ্ছেন। জি স্যার। আপনি যেখানে অর্ডার লিস্ট দেন, তো দেখেন একটা অর্ডার, প্রথম অর্ডারটাকে সে ধরছে, ঠিক আছে, ভিতরের অর্ডার, এই লিস্টটা আন্ডার আবার একটা অর্ডার আছে তার কাছে কিন্তু যায় নাই। তো কোয়েরি সিলেক্টর নরমালি এটা করে হচ্ছে সিঙ্গেল এলিমেন্টকে সে ধরে, কাকে ধরে, সিঙ্গেল প্রথম যে এলিমেন্টটা আছে। যেমন আমরা এখানে ইয়াকে ধরবো কিভাবে, ধরেন ডট এলিমেন্ট, আমাদের এলিমেন্ট নামে এগুলাকে আমরা এলিমেন্ট নাম দিয়ে রেখেছিলাম, এন্টার দিলাম, তো দেখেন এই যে এগুলার ক্লাস নেম হচ্ছে এলিমেন্ট তাই না। তো ক্লাসকে ধরার জন্য আমাদের কি করছি, ডট এলিমেন্ট দিয়ে তাকে সিলেক্ট করতেছি, ব্যাপারটা বুঝতে পারছি। আর একটা কোশ্চেন ছিল বলেন না। স্যার, আমরা যদি চাই যে 2 নাম্বার এলিমেন্টে স্পেসিফাইড ভাবে ধরতে, তখন কি করব? ধরেন সিলেক্টর আমরা যখন নেম দিয়েছিলাম এলিমেন্ট, তখন স্যার এলিমেন্টের ক্লাসে চেঞ্জ করে দিলি। অল যখন দিচ্ছি দেখেন আরেকটা সিলেক্টর, কোয়েরি সিলেক্টর হচ্ছে অল, আরেকটা কোয়েরি সিলেক্টর কি, কোয়েরি সিলেক্টর অল। সো অল দিলে হচ্ছে আমাদের এই নামের যতগুলো আছে সবগুলাকে সে ধরতেছে, এই নামের যতগুলো আছে ততগুলাকে সে ধরতেছে তাই না। আচ্ছা, তো আমরা এখান থেকে আপনি ইচ্ছা করলে, এবং ধরতেছে কি হিসাবে দেখেন তো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এটা থেকে কি বোঝা যাচ্ছে, এটা একটা অ্যারে তাই না। তো এই যে নোড লিস্ট নামের সে একটা অ্যারে তৈরি করে, এবং সে অ্যারের ভিতরে সে এই জিনিসগুলোকে রেখে দেয়। ক্লিয়ার? ইয়েস স্যার। আপনি যদি পরবর্তীতে আমরা 0 1 2 হ্যাঁ হ্যাঁ দিয়ে আমরা ধরতে পারবো। যেমন আমরা এখানে এই যে এলিমেন্ট, যেহেতু এটা নিজে একটা এখন অ্যারে, এটা পুরোটা কি, যে সিলেক্ট করলাম পুরোটা হচ্ছে অ্যারে, এর নিচের অ্যারেটা। সো অ্যারের এলিমেন্টকে আমরা কিভাবে ট্রাভার্স করি, যায় ধরি, জাস্ট এখানে মনে করেন যে 2 দিলেন, নাম্বারটা দিলেই হয়। 1 দিলেন,
এক নম্বরে যেটা আছে দ্যাট মিন্স দ্বিতীয় যে এলিমেন্টটা আছে যেটা এক নম্বর ইন্ডেক্সে যা আছে এটাকে সে ধরলো, দেখছেন? জি স্যার। তো বুঝতে পারছেন, আমরা এভাবে ধরতে পারি, যাকে খুশি তাকে ধরতে পারি। তো কোয়েরি সিলেক্টর এবং এই দুইটা মনে রাখেন, কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল। এটা কেন মনে রাখতে বলছি? ব্যাপারটা এখন ইজি মনে হচ্ছে না যে এই একটা দিয়ে আমরা সবগুলো কাজ করতে পারবো। সিএসএস এর ভিতরে যেভাবে কাজ করছে এখানেও সেভাবে কাজ করতেছি, তাই না? এখানে যেরকম এখানে আমরা যখন S1 মানে ট্যাগকে সরাসরি ট্যাগকে লিখতেছি, সরাসরি ক্লাসকে লিখতে পারতেছি ডট দিয়ে, এবং ক্লাস ছাড়া আইডি কে লিখতে পারবো কি দিয়ে? হ্যাশট্যাগ দিয়ে আইডি কে লিখবো। বা আমরা কোন টাইপকে যদি সিলেক্ট করতে চাই সেটাও আমরা পারবো। যেমন আমরা এখানে ধরুন কোয়েরি সিলেক্টর, আমাদের এখানে ইনপুট ফিল্ড আছে, তাই না? তো ইনপুট ফিল্ড কিন্তু দুইটা আছে, দেখেন আমরা যদি ইনপুট লিখি, সরি সিলেক্টর দিছি, তো সিলেক্টর অল, তো আমাদের ইনপুট ফিল্ড কিন্তু দুইটা আছে, দেখতে পাচ্ছেন? দুইটা আছে, এটা একটা এটা একটা। এই যে ওইখানে হোভার হচ্ছে দেখেন রিয়েল লাইফে। তো এই যে দুইটা কোয়েরি আছে, দুইটা ইনপুট আছে, আমাদের আমাদের তার ভিতর থেকে একটা ইনপুটকে সিলেক্ট করব। কিভাবে? প্রথম ইনপুটটাকে, যে ইনপুটটার টাইপ হচ্ছে কি, এই যে আমাদের ডাবল কোট ব্যবহার করা লাগতেছে, দেখতে পাচ্ছেন? এই জন্য আমি সিঙ্গেল কোট দিয়ে শুরু করছি। টাইপের ভিতরে কি লিখতে হচ্ছে? এটা হচ্ছে টেক্সট টাইপ, তাই না? তো টেক্সট টাইপের ইনপুট দেখেন একটাকে সে সিলেক্ট করছে। আমরা নরমালি সিএসএস এর ভিতরে যেভাবে করে এখানে তাদেরকে সিলেক্ট করতে পারছি, রাইট? আচ্ছা, দেন আমাদের এখন কাজ হচ্ছে, একটা কাজ করব, সেটা হচ্ছে এটা কাজ করার পরে ছুটি। এই ধরেন এটার ভিতরে একটা ভ্যালু আছে, হ্যাঁ, এই কমান্ডটা আপনি জেএস ফাইলে লিখলে, আপনি জেএস ফাইলে লিখে তার আউটপুট, এটাকে একটা, তো এটা একটা কি জাস্ট একটা ভ্যালু, তাই না? তাকে কি কাজে লাগাবেন সেটা আপনি তো ইয়াতে লিখবেন। নরমালি আপনি যদি এই জিনিসটাকে লেখেন তাহলে তো আউটপুট দেখবেন না, আমরা কনসোলে লেখাতে দেখেছি, তাই না? তো যেমন আমরা জেএস ফাইলের ভিতরে লিখলাম কিন্তু তার কোনো আউটপুট নাই। আউটপুট দেখতে হলে ধরেন আমরা এটাকে কি করতে হচ্ছে, একটা ভেরিয়েবলের ভিতরে নিতে হচ্ছে, ভেরিয়েবল এ, ঠিক আছে? তো এখন যদি আমরা এ কে কি করি, অ্যালার্ট করাই একে, তাহলে আমাদের যে অ্যালার্ট হবে, এই যে নোড অবজেক্ট, এটা নোড লিস্ট নামের, তাই না? এটা এখন শো করবে। আপনি এটাকে যদি কনসোলে দেখতে চান, কনসোল ডট লগ, দেন আপনি রিলোড দিলে ওই যে যেভাবে আপনি কনসোলে দেখেছেন সেভাবেই এখানে দেখতে পাবেন। এই যে আসছে না? আর যে ডকুমেন্টের ভিতরে লিখতে চান, ডকুমেন্ট ডট রাইট, এই যে নিচে চলে আসছে। এইভাবে আর কি। বা কোনো নির্দিষ্ট স্থানে যদি তাকে লিখতে চান তখন কি করবেন? তখন করতে হবে, ধরেন আমাদের এখানে লিখব HTML এর ভিতরে কি আছে, এই যে এখানে আছে, এখানে ধরেন যে কিছু লেখা আছে, ধরেন আমরা এখানে পি ট্যাগ দিলাম। সো পি ট্যাগটাকে আমি, যেখানে আছে একটা পি ট্যাগ, তাই না? এই লেখাটাকে দিস প্যারা উইল বি চেঞ্জড, চেঞ্জ হবে কি দ্বারা? আমাদের যে অবজেক্টটা যা কিছু পাইছে সে তাকে দ্বারা। এখানে আমি 0 দিয়ে দেই,
তাহলে আমাদের একদম শূন্য ইন্ডেক্সের ব্যাপারটাকে সে প্রিন্ট করাবে। যেমন কি ডকুমেন্ট, কিভাবে ডকুমেন্ট ডট গেট, গেট এলিমেন্ট বারবার দিচ্ছি, কোয়েরি সিলেক্টর। তো এটার নাম হচ্ছে কি জানেন, ডেমো ডট ডেমো, একটা ক্লাস নাম দিয়েছিলাম সেখানে ডেমো নামের। এটার ইনার HTML, এটার ভিতরের যে HTML এর ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটার জায়গায় আমরা এই টেক্সটটাকে ঢেলে দেব। ঢেলে দিলাম, চলে গেল সেখানে, এখানে চলে আসছে। এখন যদি রিলোড দেন তাহলে দেখতে পাবেন এই যে চলে আসছে, তাই না? অবজেক্ট HTML ইনপুট এলিমেন্ট, HTML এর ইনপুট এলিমেন্টটা হচ্ছে এখানে চলে আসছে অ্যাজ অবজেক্ট আকারে। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি? এই লেখাটা কেউ বুঝেন নাই? আছেন কেউ বুঝেন নাই? স্যার এমনি তো কেউ নেই। হ্যালো, বুঝছি তো। দেখেন আমি এখানে এর ভিতরে নরমালি আমরা একটা টেক্সট রাখবো, হাই আই এম নিউ। সো টেক্সটটা রাখলাম। এই টেক্সটটা এখন কোথায় আছে? এই ভেরিয়েবলের ভিতরে। এখন এই ভেরিয়েবলের ভিতরে রিস্টোর অবস্থায় আছে। এখন আমরা করলাম কি, এটাকে কোয়েরি সিলেক্টর দিয়ে ডেমো, দেখেন এখানে আমাদের পি ট্যাগটাকে দেখেন, এই যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগটার ক্লাস নেম দিয়েছি আমরা ডেমো। ঠিক আছে? আমরা ডেমোকে ধরলাম, ডেমোকে ধরে তার ভিতরের যে এই যে লেখাটুকু আছে এই লেখাটুকুকে বলতেছে ইনার HTML। এইটাকে ধরার পরে তার ভিতরের লেখাতে আমরা গেলাম ইনার HTML দিয়ে বা ইনার টেক্সট দিয়ে, যেটা আমরা করি না কেন। ঠিক আছে? ধরার পরে ধরেন আমরা যদি এখানে তাকে আউটপুট দেখাইতে চান, এটা যদি দেন এটা তো কোথাও আউটপুট আসবে না, এটা আবার আলাদাভাবে কাজ করবে। যেমন এটাকে যদি আপনি কনসোলে দেখাইতে চান, এই যে লেখাটা এখানে আমরা প্রিন্ট করছি সেটা আমাদের কনসোলেই প্রিন্ট হবে। console.log this para will be changed। এই যে এখানে যে পি ট্যাগটা আছে, পি এর ভিতরে যে প্যারাটা আছে সেই প্যারাটা নিয়ে নেয় কি, এই যে ইনার HTML দিয়ে। ইনার HTML হচ্ছে ভিতরের লেখাটাকে সে নিচ্ছে। বুঝা গেছে? সো এটাকে আমরা এই ভিতরের লেখাটাকে এখন করতেছি কি, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি কি দ্বারা, এ দ্বারা। এর ভিতরে যে লেখাটা আছে সমান সমান চিহ্ন দিয়ে যদি লিখি তাহলে পুরো লেখাটা সে চেঞ্জ হয়ে যাবে। এখানেও চেঞ্জ হয়ে গেছে না? এবং এখানে আবার কনসোলে আবার তার আউটপুটও দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝলাম। গুড। এই যে ফাংশনালিটি, আস্তে আস্তে ধীরে ধীরে ফাংশনালিটি গুলো বুঝলে খুব সহজ হয়ে যাবে। এতদিন আপনারা তো এগুলা সম্পর্কে জেনে আসছেন, কোনটা অবজেক্ট, কোনটা ফাংশন, কোনটা হচ্ছে যে ডাটা টাইপ, কোনটা কি আসলে। এখন এই জিনিসগুলোকে রিয়েল লাইফে তাদের ব্যবহারের সময় আসছে, তো এই সময় একটু মনোযোগ তো দিতেই হবে, কষ্ট করতে হবে। এখানে হয়েছে কি দেখেন, আমরা এখানে জাস্ট তার ভিতরে টেক্সটটাকে চেঞ্জ করেছি। এখন এই যে এর ভিতরে রাখলাম তাকে, এর ভিতরে আমরা এই যে ইনপুটের এই ভ্যালুটাকে রাখতে পারি না? হ্যাঁ, ফাংশনটা যদি বুঝেন, ধরুন আমরা এখানে কনসোল লক উঠিয়ে দেই, চেঞ্জ করতেছে, ওটাই দেখতে পাবো আমরা।
তো এখানে আমরা যেটা দিচ্ছি সেটাই। এখন আমরা যদি এখানে প্রম্পট ইউজ করি তাহলে ইউজার থেকে যেটা দিবে সেটা না, হ্যাঁ তাই না? জি স্যার। আমি এখানে যা দেব তাই দিয়ে লেখাটা চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে গেছে না? সো দ্যাটস ইট। এখন কি করতে পারি আমরা, বা এখানে যদি আপনি নিজের মতো করে ট্যাগ ইউজ করে দেন, যেমন বোল্ড ইউজ করলেন, হ্যালো, সো দেখেন যে মোটা আকারে আসছে না লেখাটা চেঞ্জ হয়ে, সেই তো। অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও সেম কোড। কোন সেম কোডের কথা বলছে এটা বুঝতে পারিনি। এখন আমি এতটুকু যদি শেষ করি, এটা যে বুঝেন আমরা এখানে যা লিখছি তাই এতে সেভ হচ্ছে এবং এটা এখানে প্রিন্ট হচ্ছে, তাহলে ইজিলি আমরা বুঝবো। এখন এর ভিতরে আমরা রাখবো এই ইনপুট ফিল্ডে যে লেখাটা আছে না, যে লেখাটুকু আছে সে লেখাটুকুকে সে ধরবে। সো কিভাবে ধরবে? ডকুমেন্ট ধরার কাজ কি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লাস নেম এনি হাবি জাবি। সো আমরা করতেছি কি, কোয়েরি সিলেক্টর। এখানে দুইটা ইনপুট আছে, আমাদের ফিল্ডে আর কোনো ইনপুট নাই। তারপর আমরা যদি মানে ফার্স্ট আগে যে কোয়েরি সিলেক্টর দিয়ে যদি ইনপুটকে ধরি তাহলে ফার্স্ট ইনপুটকে সে ধরবে, তাই না? যখন আমরা যদি এখানে সরি পাঁচ ব্র্যাকেট তার ভিতরে কোড ইনপুট যদি দেই তাহলে সে প্রথম ইনপুটটাকে ধরবে। এখন ইনপুটের ভিতরে কি, ইনপুটের ভিতরে যে ভ্যালু আছে সে ভ্যালুটাকে সে ধরবে। এই যে ইনপুট ফিল্ডের যে ভ্যালু আছে ভ্যালুটাকে সে ধরবে, ধরে সে এর ভিতরে রাখবে, দেন তাকে এখানে নিচে প্রিন্ট করাবে। দেখতে পাচ্ছেন এখানে যা আছে তাই সে নিচে প্রিন্ট করতেছে ভ্যালু আকারে যেটা আছে আমাদের অলরেডি। আমরা ইনপুটের ভিতরে একটা ভ্যালু দিয়ে রেখেছি, ভ্যালু ডট এই যে ভ্যালু সমান সমান জাহিদ, তাই না? সো সেটাকে প্রিন্ট করতেছে। আচ্ছা, এতটুকু যদি বুঝি তাহলে এই জিনিসটা বুঝবেন যে আমরা এখন কাজ করব, এখানে নিজেদের মতো ভ্যালু দিব এবং সাবমিট করব। যখন এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে সে ভ্যালুটাকে এখানে প্রিন্ট করবে। এই যে চলে আসছে আমাদের ইভেন্টের কাছে, তাই না? তো এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা যখন ইনপুটে ক্লিক করতেছি, এই যে ইনপুট বাটনে অন ক্লিক, ধরেন আমরা এখানে অন ক্লিক দিলাম, অন ক্লিক একটা ফাংশন যখন ক্লিক হবে তখন এই যে কোথায়, তাও সাবমিটে। তো সাবমিটে যখন ক্লিক হবে তখন কি করব আমরা, না এখন কি করব, অন ক্লিকের ভিতরে এখানে অন ক্লিকের ভিতরে ঘটনাটা কি হবে, আমরা ফাংশন নামটা দিয়ে দিব, ফাংশন তৈরি করেছে তার নামটা দিয়ে দেব, অথবা আমরা এখানে যে কাজটা এখানে করতে চাচ্ছি সে কাজটা এখানে দিয়ে দিব। যেমন আচ্ছা, এটা তো পুরো একটা ফাংশন হবে, তাই না? তো ফাংশনটা দিয়ে দিচ্ছি। যেমন আমাদের ফাংশনের ভিতরে কাজ হবে কি, আগে এখান থেকে ভ্যালুটা নিবে সে, তাই না? ভ্যালুটাকে নিয়েছে, নেওয়ার পরে সে এখানে প্রিন্ট করবে, এটাই তো কাজ। এখন এই কাজটা করবে কখন করবে, যখন আমাদের বাটনে ক্লিক হবে। এখন তো আমাদের লোড হইলেই হয়, তাই না? যখন আমাদের পেজটা লোড হয় তখন এই কাজটা ঘটে যায় সাথে সাথে। বাট এখন আমরা চাচ্ছি এই কাজটা হবে কখন, একটা ফাংশনের সময়। ফাংশনের নাম দিলাম গেট ভ্যালু। ধরেন এই ফাংশনটার ভিতরে আমরা কি করব, শুধু এই কাজটুকু করব। ওকে, তাহলে এই মাত্র এই কাজটা যেটা করলাম এটার যে আউটপুট কিভাবে হয় এটা তো আমরা খুব ক্লিয়ার, তাই না? এখন যখন ফাংশনে ঢুকালাম তখন তো সে কাজ করবে না যতক্ষণ না ফাংশনে ক্লিক না হবে, তাই না? ফাংশনটাকে আমরা কল না করব কোথাও। যেমন আমরা যদি এখানে কনসোলে যাই, কন্ট্রোল
যে দিলেই তো তো এখানে যদি যাই, এখানে আমরা জাস্ট ফাংশনটার নাম দিলাম কি, গেট ভ্যালু, তাই না? হ্যাঁ, গেট ভ্যালু। তো এন্টার দিলাম। তো নরমালি কিছুই দেখাচ্ছে না, এই যে এখানে অলরেডি এটা প্রিন্ট করে দিচ্ছে। এখন নরমালি কিন্তু কিছুই হয় নাই, তাই না? কিছুই নাই, এই অবস্থায় আছে, মানে আগের যে অবস্থা লেখা আছে সেটা আছে। যখন আমি গেট ভ্যালুকে লিখতেছি, ক্লিক হচ্ছে, তখনই কিন্তু সে যায় এখানে লেখাটাকে প্রিন্ট করে দিচ্ছে এখান থেকে লেখাটা নিয়ে, তাই না? বা আমরা ধরেন এখানে এই হাবিজাবি ঢুকালাম, দেন আমরা এখানে এন্টার দিলাম। দেখেন এই ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা আসতেছে এই ফিল্ডটাকে সে যখন ফাংশনটা ক্লিক করতেছে তখনই তার এখানে সেই লেখাটাকে সে নিচ্ছে। ঘটনা ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। বাকিটা বুঝতে পারছেন? জি আমরা স্যার। একটা এই যে ইনপুট ফিল্ডে ঢুকালাম, সেই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে নিবে, নিয়ে এসে রাখবে কোথায়, এই খালি জায়গায়। এই কাজটা কখন করবে, যখন আমি ফাংশনটা কল হবে। আবারও ফাংশনটা কল করলাম, দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। সো যতবার ফাংশনটা কল হচ্ছে ততবার লেখাটা এখান থেকে ভ্যালুটাকে নিচ্ছে এবং সে এই ডেমো নামক এই জায়গাটাতে সে প্রিন্ট করতেছে, তাই না? তো এই কাজটা আমরা করাবো কখন, অন ক্লিক দিয়ে। যে এই যে আমাদের ইনপুট ফিল্ড আছে, যেটা বাটন আছে, আমরা এখানে ধরেন দিয়ে দিলাম অন ক্লিক। যখন এখানে ক্লিক হবে তখন আমাদের এই ফাংশনটাতে ক্লিক হবে বা ফাংশনটা কল হবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কাজ। ফাংশন নাম কি, গেট ভ্যালু, রাইট? সেই তো। এখন দেখেন আমাদের এই ভ্যালুটাকে এখানে সাবমিট করলে আমাদের এখানে আসতেছে, সাবমিট করলে বুঝা না? হুম জি স্যার। হুম, দ্যাটস ইট। জি স্যার, বুঝলে তেজপাতা, না বুঝলে বেলপাতা। তো এতটুকু করতে যদি পারেন, এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন, আজকে আর না বাড়াই। ওকে স্যার। ওকে স্যার। পিছনের থেকে শুরু করে এতটুকু প্র্যাকটিস করেন প্লিজ, অনেক কাজ আছে আমাদের। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার একটা কথা ছিল। জি স্যার স্যার। প্রেজেন্ট। জি স্যার। ভিডিওটা যদি আপনার ড্রাইভে একটু আপলোড দেন। আজকের ফাইল, ভিডিওটা আপনার যে রেকর্ড করেন, রেকর্ডিং। স্যার সোর্স ফাইলটা আপলোড দিয়ে দিয়েন, কালকেটা তো পাই নাই, কাজ করতে পারি নাই। জি স্যার, সেম ওকে। আচ্ছা দেখে ড্রাইভে দিয়ে দেবেন একসঙ্গে। ভিডিওটা ড্রাইভে আপলোড করে আবার রাত প্রয়োজনে রাত্রে ডিলিট করে দিন, জাস্ট এর মাঝে ডাউনলোড করে নিতে পারলেই এমনকি খুব ভিডিও তো করি নাই, রেকর্ড করছি। রেকর্ডটাই আপলোড দিয়ে দেন। স্যার ওটার কথাই বলতেছিলাম। ঠিক আছে। রিসোর্স ফাইলে কি হবে, নিউ ফোল্ডার, ক্লাস কত, আরটি তো অটো এখানে ইয়ে আছে, আপলোড ফোল্ডার দিলেই হবে। কিছু করি না, শুধু একটা প্রোগ্রাম করছি, লিখে ফেললেই পারতেন আপনারা। দিয়ে দিলাম। আচ্ছা ভিডিওটা কনভার্ট হোক, কেটে দিলে কনভার্ট হয়, তারপরে দেব না, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। স্যার। তাহলে আচ্ছা এরনেস নিচ্ছে না এখন।
কোন মানুষ ভালো লাগতেছে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার মন অনেক খারাপ, মানসিক ভাবে প্রস্তুতি না আপনি, বুঝতে পারতাছি। আপনি ডিস্টার্ব করার জন্য আমরা দুঃখিত স্যার। কি বলেন, এখন আগাইতে পারতেছেন এর জন্য খুব খারাপ লাগতেছে, এতদিকে মানে ঝামেলা ভালো লাগতেছে না। স্যার ঠিক হয়ে যাবে, একটু কালকে একটু ঘুরে আসেন বন্যা ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।